শরতের একটু আগে গ্রামে উৎসব হচ্ছে। এটা এক্সপ্রেস রাস্তাটা দেখো কি সুন্দর রাস্তা। চণ্ডী পাহাড়ে জয়চণ্ডী মাতা বজরংবলীর মন্দির। এখানে নিচে একটা বজরংবলী মন্দির, জয়চণ্ডী মাতার মন্দির। Get ready with @tour guide Vikas. Welcome to my channel Tour Guide. গড়পঞ্চকোট চলে এসেছি। চলো কিছু কাঁটা ভিতরে ঢুকিয়ে দে না, পাশে চারিপাশে অত কাঁটা না থাকে। আমরা এক্সপেরিমেন্ট করতে ঢুকেছি। টর্চের আলো মারো। এটা মোস্ট প্রবলি রাজবাড়িটা ছিল, এটা মূল গেট। সংস্কার করছে, ভেতরের দিকে দেখো রং ফং করেছে। দুর্গা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, জঙ্গলের মধ্যে থেকে দেখুন কি ঘন জঙ্গল। কিন্তু আমরা তো অন্য ধরনের টুরিস্ট, আমরা যাবই, পরিশ্রম সার্থক। খুব সুন্দর। এই হচ্ছে সেই দুর্গা মন্দির। চারুলতা রিসর্টের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে এঁকে বেঁকে, সেখান থেকে রাস্তা আছে। মেন রাস্তা ধরেও আসতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করে শর্টকাট রাস্তা ধরতে পারেন। দরজার মতো দেখতে, বাট দরজা নয়, এগুলো ধোকা দেওয়ার জন্য এগুলো তৈরি করা হতো। রাধা মাধবের মন্দির, এই রাধা মাধব। হ্যাঁ, তো ড্যামের জল ছাড়লেই তো নদী আসবে না। নদীটা তো কি করি, নদীটা সরু। সূর্যের পাশে কিরকম ব্যাটারির অবস্থাও ভালো। এক জায়গায় ওরা সব একসাথে এসছে। দেখ বাবা, লক গেটটা দেখ। এখানটায় পিকনিক হচ্ছে, ওরা নাচ গান করছে, আর এদিকে একটা মেলা বসেছে। এখন আমরা প্রায় 2000 বছর পূর্বের প্রতিষ্ঠিত গড়পঞ্চকোটের উদ্দেশ্যে যাচ্ছি। গড়পঞ্চকোট চলে এসেছি। চলো ভেতর দিকে আসি। কি কি বলছে? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highway. এরকম প্রচুর কীর্তি আছে এখানে। আশেপাশে সব ভেঙে চুরে চুরমার হয়ে আছে। মূল যত মন্দির দেখছেন ম্যাক্সিমাম মন্দিরই ভাঙা, ম্যাক্সিমাম কি সবকটা মন্দিরই ভাঙা। একমাত্র বেঁচে আছে যে মন্দিরটা, সেটা হচ্ছে এই মন্দিরটাই বেঁচে আছে। এটা এখনো অবধি এটা রেনোভেশন হয়েছে, সেই কারণে ভালো আছে। বাকিগুলোর কোনো রেনোভেশনের প্রশ্ন আসছে না, কারণ এগুলোর কন্ডিশনই নেই রেনোভেশন করার মতো। দেখুন কি নিখুঁত কারুকার্য। গড়পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তির পথে। এখানে বেশ কয়েকটি মন্দির আছে যেগুলো উপযুক্ত সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিখর রাজবংশের রাজধানী ছিল গড়পঞ্চকোট এবং শিখর রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কীর্তিনাথ শেখর। এই আইসো অন্য কিছু কর, এত খোঁচাখুচি তাহলে নিয়ে যাবো কি করে? কিচ্ছু হবে না, আমাকে নিয়ে যেতে হবে না। খোঁচা রাখবে তো এরকম হলে ভেঙে যাবে তো। অন্য আরেকটু ইয়ে করে কর, মানে না, উল্টো দিকটা দেখাও, পেছন দিকটা মনা, পেছন দিকটা এই দেখো, সামনের দিকটা দেখো, এই যে এইটা এরকম। এইটাই ওই আরো কিছু কাঁটা ভিতরে ঢুকিয়ে দে না, পাশে চারিপাশে অত কাঁটা না থাকে। চারিপাশের কিছু কাঁটা ভিতরে ঢুকিয়ে দে না, হবে না? না, ওটা ডিজাইনটা শো নষ্ট হবে, শো নষ্ট হবে না। ও বানাচ্ছে যখন আরো কিছু কাঁটা ভিতরে ঢুকিয়ে দিলে আমার একটুখানি ইয়ে হবে। দেখুন কোথা থেকে উঠেছিস রে? উঠলি কোথা থেকে? হ্যাঁ, কোথা দিয়ে উঠেছিস? পেছন দিকে রাস্তা আছে।
গড়পঞ্চকোটে প্রায় 5 মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল। এই গড়ের চারপাশের প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গমাইল এলাকা জুড়ে ছিল এবং এটা একটা পরিখা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গ পাথরের দেয়াল দিয়ে ঘেরা ছিল। 1872 খ্রিস্টাব্দে জেডি বেগলার গড়পঞ্চকোট ভ্রমণ করেন এবং তিনি দুয়ারবাদ ও খড়িবাড়ি দুয়ারের গায়ে উৎকীর্ণ যে লিপি ছিল সেখানে মল্ল রাজবীর হাম্বিরের নামের উপস্থিতি লক্ষ্য করেন, যার থেকে এটা মোটামুটি প্রমাণ পাওয়া যায় যে পঞ্চকোট রাজ্য মল্লভূমির অধীনস্থ হয়েছিল কোনো না কোনো সময়। এই গড়পঞ্চকোটের ইতিহাস কিন্তু খুবই প্রাচীন এবং শুনলে আপনাদের রোমাঞ্চ লাগবে। আপনাদের বলছি এক এক করে। এই ভেতরটা দেখুন, এগুলো সম্ভবত কোনো দেবদেবীদের রাখার স্থান। দেবদেবীরা হয়তো এখানে এখানে রাখতো প্রতিটা। এগুলো মনে হয় প্রতিটা খাঁজে খাঁজে দেবদেবীদের মূর্তি ফুর্তি ছিল। সব ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংস করা হয়েছে, হয়তো কোনো মুসলিম শাসক এসেছেন, তারা ধ্বংস করে দিয়েছে এসে। এইটা ওঠার অনেক সহজ পথ আছে, এটা একটু কন্ডিশন ভালো আছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ধারণগড়, ঝালদাপাড়া, গড়পঞ্চকোট, মহারাজনগর, বামবনি, কেশরগড়, কাশীপুর এরকম 7টা জায়গা, 7টা রাজধানী থেকে পঞ্চকোট রাজারা রাজ্য শাসন করেছিল। এই রাজবংশকে শিখরভূম রাজবংশ বলা হয়। মানভূম সভ্যতা সৃষ্টিতে এই রাজবংশ অন্যতম ভূমিকা পালন করেছিল। রাজা দামোদর শেখর তিনিই ছিলেন এই গড়পঞ্চকোটের এখানকার রাজ্যের প্রতিষ্ঠাতা এবং ওনার নামানুসারেই আমাদের এখানকার বিখ্যাত নদ দামোদর নদ সেটা নামকরণ করা হয়েছে। আমরা এক্সপেরিমেন্ট করতে ঢুকেছি। টর্চের আলো মারো, উপরের দিকে মারো, উপরের দিকে মারো, উপরের দিকটা দেখুন। দেখি আমাকে দাও। এই দেখুন, এইগুলো মন্দিরের জায়গা, এগুলো ধ্বংস হয়ে গেছে, নষ্ট করে দিয়েছে। দেখো এখানে 3টে জায়গায় 3টে দেবতা হয়তো ছিল। এই দেখুন, খুদে ইতিহাসবিদ। যেটা জানা যায় যে রাজা জগদ্দেও তার সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে পুরীর উদ্দেশ্যে যাচ্ছিল জগন্নাথ দর্শন করার জন্য এবং পথে এই গড়পঞ্চকোটের কাছাকাছি কোনো একটা অঞ্চলেই তার স্ত্রী সন্তান প্রসব করে এবং প্রসব করার পরে দেখা যায় যে সন্তানটার তরফ থেকে কেমন একটা সাড়া ফাড়া পাওয়া যাচ্ছিল না, মানে হয়তো ওরা ভেবেছে বেঁচে যায়। তো তারা তখন সেখানকার লোকাল যারা ছিল তাদের কাছে বাচ্চাটিকে দিয়ে বলেছিল তাদেরকে সৎকার করে দিতে এবং তারা জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা দেয়। তো এই যে আদিবাসী যারা নিয়েছিল তারা দেখতে পেয়েছে যে বাচ্চাটির প্রাণ আছে, বেঁচে আছে বাচ্চাটা, এবং তারাই তাকে মানুষ করে এবং সেই বাচ্চাটি ভবিষ্যতে দামোদর শেখর নামে পরিচিত হয় এবং এখানকার রাজা হয় এবং তিনি এখানে রাজ্য শাসন করেন। কাছেই কাশীপুর রাজবাড়ি আছে, যেখানে শিখর রাজবংশের 7 জন প্রধান রাজা সেখান থেকে রাজ্য শাসন করেছিল। কত বড় পাহাড় দেখুন, এটা গড়পঞ্চকোট, প্রচুর তাল গাছ আছে। এই মূল মন্দিরটার কন্ডিশন ঠিক আছে না, এই মন্দিরটা তো ভালোই। এটা মোস্ট প্রবলি রাজবাড়িটা ছিল, এটা মূল গেট। দেখুন এদিকে সাইড দিয়ে গেট, এপাশ থেকেও যাওয়া যাবে, আবার মূল গেট থেকেও আমি প্রবেশ করতে পারি। এই দেখুন মূল গেটটা। আমি এখন উল্টো দিকে চলে এসেছি, এইদিকে রাজবাড়িটা। এই হচ্ছে
মূল গেটটা। ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ। কি হলো মাম্মা? এগিয়ে 10,000 কি অবস্থা দেখুন, ভেঙে চুরে চুরমার সব কোথায় আছে। বিশাল বড় এলাকা নিয়ে এই যে প্রাসাদ ছিল, এবং ওটা তাদের রাধা মাধব মন্দির। মন্দিরটা ছিল এই পেছনে পাহাড়, এই পাহাড়টা দুর্গ হিসাবে কাজ করছে, ওদিক থেকে যাতে বহিঃশত্রু না আসতে পারে। ওই যে ওয়াচ টাওয়ার আছে, হ্যাঁ, ওই ওয়াচ টাওয়ারের ওখানে যেতে হবে একবার। ওইটাই তো, হ্যাঁ। ওই ওয়াচ টাওয়ার না, ওই যে মন্দির, ওই যে মন্দির ওইখানে একটা। এবার রাজবাড়ির দিকে যাচ্ছি, এখানে দেখুন একটা ধ্বংসস্তূপ। এই হচ্ছে মূল দরজা, মূল তোরণ, তার পেছনে রাধা মাধব মন্দির, এদিকে দরজা। এটা স্নানাগারটা হতে পারে কিছু একটা। এখানে একজন বজরংবলীর মূর্তি আছে, বা অন্য কেউ হতে পারে, বুঝতে পারছি না, বজরংবলীর মতো লাগছে। ওদিকে একটা ধ্বংসস্তূপ আছে, দেখে আসি। ওটা যেতে হবে না, ওই থাক। এইগুলো দেখুন, এখানে গর্ত আছে, এগুলো ভেঙে আছে, এগুলো দেখো কোনো পাঁচিল টাচিল ভেঙে পড়েছে। ইটগুলো দেখলে বোঝা হবে। বাবা আসো, এখানকার লোকাল ফোন। এটা মোস্ট প্রবাবলি তো এরকম কিছু হবে, কিছু হয়তো ধান টান কিছু রাখার বা শুকোনোর জায়গা, না হলে জল থাকতো, সুইমিং পুল নয়, হয়তো জল আসার কিছু। গড় পঞ্চকোট এই নামটাকে যদি আপনি ভাঙেন তাহলে দেখবেন গড় মানে হচ্ছে দুর্গ, আর পঞ্চ মানে হচ্ছে 5, আর কোট মানে হচ্ছে গোষ্ঠী। তো গোষ্ঠী মানে যেটা আদিবাসী ভাষায় কবিলা বলে না, সেই কবিলা টাইপের। ছোটনাগপুরের এটা বেঁকে পঞ্চকোট গেছে। পাহাড়ের যে পাদদেশ সেটাই হচ্ছে গড় পঞ্চকোট। এই ধরনটা পার হয়ে আমরা সবকটা ধ্বংসস্তূপ চেষ্টা করছি, তবে জানি না, শুনেছি দুর্গা মন্দিরটা অনেক দূরে, আদৌ দেখতে পারবো কিনা। এখানে আর একটা, ওইটা রেনোভেশন হচ্ছে, এটার মনে হয় গেটটা বন্ধ, সংস্কার করছে। ভেতরের দিকে দেখো, রং ফং করেছে, আচ্ছা এর মধ্যে ঢোকা যায় না? বন্ধ তো। এটা সংস্কার হচ্ছে, কাজ হচ্ছে। এই দেখুন ভেতরে রং করেছে, এটার কন্ডিশন একটু ভালো আছে, এই কারণে এখানে তালা মেরে রেখে দিয়েছে, কাজ চলছে। ওয়াচ টাওয়ার, চলো একটু হেঁটে আসি, ওদিক দিয়ে দেখি। এই চারুলতা রিসর্ট, নিরঞ্জিতা নেমন্তন্ন করেছে, এখানে একবার আসবো, এখানে এসে থাকবো একবার। এই বন দপ্তরের রিসর্ট এটা। দুর্গা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, জঙ্গলের মধ্যে থেকে দেখুন কি ঘন জঙ্গল। এই শিখর রাজবংশের একটা রাজধানী কাশীপুরে ছিল। কাশীপুরের যে এখন যে সুন্দর রাজবাড়িটা আপনারা দেখতে পান, সেটা জ্যোতিপ্রসাদ নির্মাণ করেছিল। তো ওখানে 7 জন রাজা রাজত্ব করেছিল, তার মধ্যে নীলমণি সিং এবং জ্যোতিপ্রসাদ, এই দুজনই ছিলেন বিখ্যাত। নীলমণি সিং এর নাতি সম্ভবত জ্যোতিপ্রসাদ। কিন্তু আমরা তো অন্য ধরনের টুরিস্ট, আমরা যাবই। নীলমণি সিং ব্রিটিশদের এগেনস্টে বহু রকম বিদ্রোহ করেছিল। তিনি বলেছিলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা দেবেন না, তো এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই রাজ্যকে নিলামে পাঠিয়ে দেয়। তখন সেখানকার প্রজারা কিন্তু বলেছিল যে পঞ্চকোট রাজ্য ছাড়া আমরা আর কাউকে খাজনা দেব না, ফলে ব্রিটিশরা হার মানতে বাধ্য হয়। এছাড়া উনি চুয়ার বিদ্রোহের সঙ্গেও যুক্ত ছিলেন। 1857 সালে ওনার নেতৃত্বে কাছারি লুট করা হয়, 63 জন কয়েদি জেলবন্দি হয় এবং উনি আলিপুর জেলে বন্দী ছিলেন। পরিশ্রম সার্থক, খুব সুন্দর। দুর্গা মন্দিরের লোকে ভয় পেয়ে আসে না, একটু কষ্ট করলে কত সুন্দর কেষ্ট পাওয়া যায়।
সব থেকে সুন্দর মন্দির হয়তো এটাই, কিন্তু লোকে আসছে না, লোকে জানতে পারছে না। বসো, এদিকে জল দিচ্ছি। এখানে হয়তো জলাধার ফলাধার ফিরছিল। এই দেখুন এখানে বসো। মন্দিরটা আগে ঘুরিয়ে দেখিনি আপনাদেরকে। জল খাও, অল্প করে জল খাও। রাখাল দাস বাবুর নাতি নাতনিরা এখন জল খাচ্ছে। রাখাল দাস বাবুটা নয় 55। পঞ্চানন বাবু অত জল খায় না বাবা, জল খাওয়া বেশি খাওয়া বারণ। দাও দাও। বিশ্রাম নাও, এবার আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক। এই হচ্ছে সেই দুর্গা মন্দির। গড়পঞ্চকোটে যেখানটায় গাড়িগুলো এসে দাঁড়ায় সেখানেই আপনারা পেয়ে যাবেন ওই রাধা মাধবের মন্দির, এবং লোকে রাধা মাধব মন্দিরটা দেখে এবং আশেপাশে ছোটোখাটো দু একটা জিনিস দেখে চলে যায়। কিন্তু সামান্য একটু দূরে চারুলতা রিসর্টের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে এঁকে বেঁকে, সেখান থেকে রাস্তা আছে, মেন রাস্তা ধরেও আসতে পারেন বা কাউকে জিজ্ঞাসা করে শর্টকাট রাস্তা ধরতে পারেন। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আলীবর্দী খান, যিনি বাংলার নবাব ছিলেন, 1740 সালে সরফরাজ খানকে পরাজিত করেন এবং তাকে হত্যা করেন, এবং তারপরেই তিনি বাংলার নবাব হন। সরফরাজ খানের শ্যালক ছিল রুস্তম জং। তিনি কিন্তু ব্যাপারটা মেনে নেননি। তিনি আলীবর্দীকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু তিনি ব্যর্থ হন। তারপরে তিনি কি করেন, তিনি মারাঠি শাসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং সেখানকার রাঘোজি ভোসলের সাহায্য নেন। তিনি তখন মারাঠি অশ্বারোহী বাহিনী পাঠিয়ে দেয় এই পশ্চিমবঙ্গে, এবং পাঞ্চেতের দিক থেকে তারা ঢোকে এবং তারা লুটপাট শুরু করে আমাদের এখানে। এটা কি কোনো গেট মা? এই দিকটা দেখুন, দরজার মতো দেখতে, বাট দরজা নয়, এগুলো ধোকা দেওয়ার জন্য এগুলো তৈরি করা হতো। হ্যাঁ, এ চোররা না নিয়ে। চোর শুধু না, বহির শত্রুর অন্য দেশের আক্রমণ, মানে ওরা যখন ওই দরজায় ধাক্কা দেবে তখন আসল দরজা দিয়ে ওরা পালাবে। ফলস দরজা। দেখবেন আমরা একটা কথা আগেকার দিনে শুনতাম যে বর্গি এলো দেশে, বর্গি এলো দেশে। এই যে কথাটা, এই যে মারাঠার যে সৈন্যবাহিনী পাঠিয়েছিল এবং তারা যে আমাদের এখানে যে লুটপাট চালিয়েছিল, এদেরকেই বলা হতো বর্গি। তো এই বর্গিদের অত্যাচারী এখানে, মানে এটা বলা যায় যে বর্গিদের অত্যাচারেই প্রায় ধ্বংস হয়ে গেছে এই অঞ্চলটা। 1751 সালে বাংলার নবাব ও মারাঠা রাজ্যের মধ্যে নতুন করে একটা সমঝোতা চুক্তি হয় এবং তারপরে এই বর্গীদের আক্রমণ বন্ধ হয়। এইরকমই একটা আক্রমণ যখন বর্গীদের দ্বারা হয় গড়পঞ্চকোটে, এবং সেখানে গড়পঞ্চকোটের যারা রক্ষীরা ছিল তারা পরাজিত হয়। তো তখন যেটা শুনতে পাওয়া যায় যে রাজার 17 জন স্ত্রী ছিল, তারা পাশের একটা কুয়োতে আত্মহত্যা করেছিল। দামোদর শেখর দ্বারা প্রতিষ্ঠিত এই রাজবংশ কিন্তু খুবই ধর্মপরায়ণ ছিল এবং প্রজাবৎসল রাজবংশ হিসাবে সুনাম অর্জন করেছিল। 2000 বছরের এই শাসনকালে একবারও কখনো প্রজা এবং রাজার মধ্যে কোনো বিদ্রোহ হয়নি। পঞ্চকোট রাজাদের রাজত্বকালে এখানকার সাঁওতালরা, কোল, মুন্ডা ইত্যাদি বিভিন্ন জনজাতি নিঃসংকোচে নির্ভয়ে তাদের জীবনযাপন করে গেছিল, ধর্ম পালন করেছে, উৎসব অনুষ্ঠান করে গেছে। এই রাজ পরিবার সম্ভবত পরবর্তীকালে বৈষ্ণব ধর্মাবলম্বী হয়েছিল। রঘুনাথ মন্দির, মদনমোহন মন্দির এগুলোই হয়তো তার প্রমাণ। আর এই কাশীপুর রাজসভা একটা সময় একে দ্বিতীয় নবদ্বীপ বলা হতো। দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করে। তো দাদা বৌদির হোটেলে চলে এসেছি, ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি হোটেল। নিজের টাকলা ঢাকার জন্য নিজের টু ক্যাপ পরে আছে। হ্যাঁ, রাধা মাধবের মন্দির। এই মন্দিরটি এখন সংরক্ষিত করা হয়েছে এবং এইটাই সব থেকে ভালো মন্দির এই মুহূর্তে, রাস মন্দির বা রাধা মাধবের মন্দির। এখানে রাজা দামোদর শেখর এবং তার উত্তরসূরিরা সবাই মিলে প্রায় ছোট বড় না হলেও 40টার বেশি মন্দির তৈরি করেছিল।
কোনোটা পাথরের, কোনোটা পোড়ামাটির, কিন্তু সবই প্রায় ধ্বংসের মুখে। গড়ের পশ্চিম দিকে পাথর নির্মিত কঙ্কালী মাতার একটা মন্দির দেখা যায়, যার অস্তিত্ব এখন প্রায় নেই। কঙ্কালী মাতা আবার এদের কুলদেবী ছিলেন। তো বর্তমানে এই মন্দিরে কোনো বিগ্রহ নেই। মন্দিরের প্রবেশপথের পাশে যে লিপি বা মূর্তি খোদিত ছিল তাও বর্তমানে বিনষ্ট হয়ে গেছে। আর গড়ের বাম দিকে প্রস্তর নির্মিত কল্যাণেশ্বরী দেবী মন্দিরের ধ্বংসাবশেষও আছে। এছাড়াও দুটো ধ্বংসপ্রাপ্ত জোড় বাংলো মন্দির এই স্থানে আছে। এছাড়া পঞ্চকোট পাহাড়ের পাদদেশে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ ও কর্মচারীদের বাসস্থান, যেটা আমরা আগে দেখলাম, সেটা আছে। এই রাধা মাধব বা নম করেছ, দরজা আছে, এটা উপরের দিক চলে গেছে, তালা দেওয়া বন্ধ। এটা সিক্রেট দরজা, মানে এটা মনে হয় উপরে ওঠার দরজা। মানে রাধে রাধে। হ্যাঁ, ও হয়তো উপরে উঠে মন্দিরে কোনো কাজ বা পতাকা বা কিছু উপরে টাঙানো ফানানোর জন্য। না না, এগুলো পালানোর জন্য, দেখো এগুলো সিক্রেট। পালানোর সিক্রেট, কিন্তু পালানোর জন্য নয়। পালানোর জন্যই। চলো, চলো। সূর্য ডুবছে। গড় পঞ্চকোট ভ্রমণ শেষে এবার আমরা চলে এসেছি পাঞ্চেত ড্যামে। তো আমাদের আজকে ইচ্ছা ছিল বরন্তিতে সূর্যাস্ত দেখবো, কিন্তু যেহেতু এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে, তো আজকে সূর্যাস্তটা আমরা পাঞ্চেত ড্যামেই দেখব এবং এখানে কিছুক্ষণ নৌকা বিহার করবো, সময় কাটাবো, তারপরে বরন্তিতে ফিরবো। তাই না? এই রাস্তা, পাশে ড্যাম, সূর্য ডুবছে, আর অসাধারণ এই রাস্তার উপর দিয়ে যাচ্ছি, দারুণ এনজয় করছি। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি প্রথম ধাপে 4টে বাঁধ তৈরি করেছিল, তার মধ্যে পাঞ্চেত হচ্ছে শেষতম বাঁধ। 1953, 1955, 1957 এবং 1959 সালে যথাক্রমে ওরা তিলাইয়া, কোনার, মাইথন এবং পাঞ্চেত তৈরি করে। এই পাঞ্চেত বাঁধের উচ্চতা হচ্ছে 45 মিটার, দৈর্ঘ্য 6777 মিটার ও প্রস্থ 10.87 মিটার। প্রচুর লোক এসছে, প্রচুর গাড়ি। হ্যাঁ, নৌকায় চড়ছে। চড়ছে। দেখো মেলা, দেখো মেলা, দেখো। না, আমরা ওই মেলাতে যাবো। না না, ওই মেলা অনেক দূরে। মেলা তো ফাঁকা, কেউ নেই তো, পুরো ফাঁকা মেলা। কিন্তু ভালো, ওইটা কেন ছিল? তাহলে এই ওই গাড়িতে কিছু লোক আছে, অল্প কিছু লোক আছে। বসাচ্ছে বা এরকম কিছু হবে। পাঞ্চেত ঝাড়খণ্ডে পড়ছে নাকি? হ্যাঁ, ঝাড়খণ্ডে পড়ছে। এইটা পাঞ্চি। দাদা, এই উপরে না না, দামোদর তো এটাও, দামোদর তো এটাই বেটে। এই তো বরাকর নদীর উপরে পাঞ্চায়েত না? না না, বরাকরের উপরে মাইথন। মাইথন, ওর উপরে মাইথন আছে। আর পাঞ্চায়েত কার উপরে? পাঞ্চেতের উপরে আছে আপনার তেলাইয়া, কোনার। না, কোন নদীর উপরে? কোন নদীটাকে, মানে নদীর জলটাকে ধরে রেখে তো বাঁধ তৈরি হ্যাঁ, হয়। তো কোনার বলছি তো, কোনার। উপরে আছে। আচ্ছা, আর মাইথানের জলটা আসছে, ওটা তো পাহাড়ের জল আসছে না। মাইথানের তো ধরে রাখার জল, কোনো পাহাড় আছে, পাহাড়ের জল আসছে মাইথানে। আচ্ছা। ওর কোনো নদী নেই। বরাকর নদীর জলটা বরাকর ধরে রাখা। নদীটা কি হচ্ছে জানো, বরাকর থেকে মানে মাইথানের জলটা যে ছাড়ে না, হুম, ওইটাই নদীটাতে আসে আচ্ছা বরাকর। আচ্ছা। না আচ্ছা, এখন উল্টো হয়ে গেছে, ড্যামের জল ছাড়লে তবে নদী আসছে। হ্যাঁ, তো ড্যামের জল ছাড়লেই তো নদী আসবে না। নদীটা তো কি করি, নদীটা সরু। হ্যাঁ, শুকাওয়াই না, মানে এরকম সরু। মাইথনে যেমন অনেক দ্বীপ আছে, এখানে কোনো দ্বীপ টিপ নেই, প্লেন। হ্যাঁ, ওইটা ওই ধার না, ওই সব শেষ। এই যে ওইটা পুরুলিয়া ডিস্ট্রিক্ট পড়ে যাচ্ছে, ওইটা ধার পার, এইটা যেমন পার, এইটা ঝাড়খণ্ড। আচ্ছা, অসুবিধা হচ্ছে? বল, খুলে দেবে? ভাবতে দাও। ভাবতে দাও, ভাবতে দাও। ভেবে পদে বলবে, হ্যাঁ, ভেবে পরে বলবো। ইয়াকে রেখে দাও, আমার সঙ্গে মাছ ধরবে। নৌকা বাইবি? ওই দাদার সঙ্গে নৌকা বাইবি? ভালো কাজ। থেকে যা, তাই বলছে। জ্যান্ত কমলা লেবু। ওই যে আকাশে। নৌকা চালাবে? পারি না আবার কি, এই ঝাঁপ দেওয়ার চেষ্টা করছি, দেখো না নৌকা বাইতে পারো না। পারবো না, পারবো না। সুইমিং কাটতে অনেক দেখ, ভালো পারি, সূর্যের কিন্তু পাশে কিরকম নৌকা shape চালাতে পারি না। কষ্টের কাজ হবে না, ব্যাটারির কষ্টের অবস্থাও কাজ হবে ভালো না। সূর্যটাকে দেখুন কি সুন্দর লাগছে।
লাল হয়ে গেছে চারদিকটা, আর জলের মধ্যে তার প্রতিচ্ছবি পড়ছে, দারুণ লাগছে। দূরে এদিকে একটা নৌকা দেখা যাচ্ছে, নৌকায় 4-5 জন যাত্রী আছে। ডিঙি মানে ছোট নৌকা। ওইদিকে আমরা যাচ্ছি। পুরুলিয়া দিকে, মানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট দিকে যাচ্ছে, রঘুনাথপুর যে আছে না, আপনার এখন দেখা যাচ্ছে না, ওখানে আছে পাওয়ার প্ল্যান্টটা, মানে কি বলে আপনার ওই তাপ বিদ্যুৎ, আচ্ছা আচ্ছা। কয়লা আছে না, ওইটাতেই বিদ্যুৎ। তো নিমাবাজন তো জল চাই না, সেই জলটাই যাচ্ছে। কিলোমিটার জুড়েই হবে কি এই পাঁচগুলো? এই, হ্যাঁ ও মাথা দেখা যাচ্ছে না তো, ওদিকে দু একটা গাছপালা দেখা যাচ্ছে। না না ওইরকম ভাবে তো নেই, আরো আপনার এরকম ভাবে আছে এটা। ও বেঁকে গেছে, ও ঘুরে গেছে। আচ্ছা, হ্যাঁ হালকা বেঁকে আছে। ও, তিনটে ডিঙি এক জায়গায়, ওরা সঙ্গে একসাথে এসছে মনে হয়। এটা কিসের ফ্ল্যাগ? জলে ঘূর্ণি তৈরি হচ্ছে। ওই ফ্ল্যাগটা কিসের মনে হয়? ওই ফ্ল্যাগটা ফ্ল্যাগ কোথায়? ফ্ল্যাগ 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 ও তো বজরংবলীর flag। হ্যাঁ বজরংবলী। হ্যাঁ হ্যাঁ। জলের কালারটা দেখেছো মনে হয় কিরকম শেপ এসছে? আমাদের বোটে ঘুরে গেল। ঘোরাচ্ছেন উনি, ঘুরে কিছু যায় না, সব উনি করছেন। একটা সময় ছিল যখন দামোদর নদে প্রায় বন্যা হতো, খুব বন্যাপ্রবণ ছিল, যার ফলে এই বাঁধটাকে নির্মাণ করা হয় এবং পাঞ্চেতটার সঙ্গে মাইথনটাকেও নির্মাণ করা হয়, এবং তারপরে এই অঞ্চলের বন্যাটাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা গেছে। এখন বন্যার প্রকোপটা অনেক কমে গেছে আগে। বাঁধ নির্মাণ হলে সব তো আর ভালো হবে না, খারাপ দিকও থাকে। তো পাঞ্চেত বাঁধ নির্মাণের পরে যেটা হয়েছিল, রঘুনাথপুরের কাছে তেলকুপি বলে একটা আমাদের এখানে ইতিহাস প্রসিদ্ধ গ্রাম আছে, যেটা একটা সময় জৈনদের প্রচুর মন্দির ছিল, এখানে ব্যবসা বাণিজ্য করতে, এখানে ছোট্ট একটা বন্দর টাইপের ছিল, সেখানে সবাই বাণিজ্য করতে আসতো। তো সেই গ্রামটা পুরোপুরি জলের তলায় চলে যায় রাতারাতি। এই তেলকুপিটা মানে তিলকম্পা বলে একটা রাজ্য ছিল, তার রাজধানী ছিল। থেকে তাপবিদ্যুতের জল যায় তাই বললে? ওখান থেকে ওইটা থেকে? ওই ওই পাইপলাইন দিয়ে তাপ বিদ্যুতের কেন্দ্রের জল। এখান থেকে। আচ্ছা আচ্ছা। আর ওই যে ওয়াশটার মতো ওইটা আছে, ওইটা কি? ওই যে দূরে ওয়াশটার মতো ওই যে। ওইটা জলের ট্যাঙ্কি, এটাও জলের ট্যাঙ্কি, এটা মানে মানে ছোটখাটো গাঁয়ের সাপ্লাই। আচ্ছা আচ্ছা। দেখ বাবা লক গেটটা দেখ। আপনার বাগান থেকে এসেছেন নাকি? হ্যাঁ কলকাতা থেকে। মাঝি ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, যে প্রতি বছর শীতের সময় ওরা টেন্ডার নেয় বোটিং এর, এবং তারপরে শীতকালটাতে এদের বিজনেসটা হয়। তো এখানে বোটিং আপনারা করতে পারেন বিকেলবেলা এসে। এছাড়া এই পাঞ্চেত বাঁধে মাছ চাষও হয়, কাতলা, রুই, মৃগেল এই ধরনের মাছ পাওয়া যায়। এখানটায় পিকনিক হচ্ছে, ওরা নাচ গান করছে, আর এদিকে একটা মেলা বসেছে। যদিও মেলায় আমি দর্শক তো দেখতে পাচ্ছি না, মেলাটা কি করে চলে কে জানে। ওদিকে বাস ফাস দেখতে পাচ্ছি, তার মানে সম্ভবত পিকনিক স্পট আছে। এদিকে পার্ক ফার্ক আছে, পার্কের মধ্যে হয়তো পিকনিক হয়। আর ওইদিকে উল্টো দিকে পাঞ্চেত ড্যাম, ড্যামে বোটিং ফোটিং করে, লোকে বাড়ি যায়। তারপর সুন্দর ড্যাম, এই লম্বা রাস্তা, ড্যামের উপর থেকে আপনি বাইক রাইড করতে আপনার খুব ভালো লাগবে। কার রাইডও ভালোই লেগেছে, খারাপ লাগেনি। এই দেখো রাস্তা দূরে চলে গেছে, আমরা আবার ব্যাক করবো। এরা ফুচকা খাচ্ছে, ফুচকা খাওয়া হয়ে গেলে ব্যাক করবো আমরা। ভিডিওটি ভালো লাগলে তাহলে চ্যানেলটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহিত করবেন ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। এটা কি হচ্ছে? কি কারখানা যাই না, দেখছি। স্টিল। না না স্যাম স্টিল না, এটা থার্মাল পাওয়ার কিছু। গেটে লেখা টেখা থাকবে কিছু।
আল্ট্রাম্যাক্স লেখা আছে। সিমেন্ট তৈরি করতে না রড